আবু সাইদ যখন রণাঙ্গনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাকে প্রশ্ন করেছিলেন, দেশের জন্য প্রাণ দিয়ে কি লাভ? এই যুদ্ধ তো তোমার নয়। তোমার রক্তের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় আসবে, তারাও তো আবার দুর্নীতিতে জড়িয়ে পড়বে। নাটকের চরিত্র বদলাবে, কিন্তু গল্প কি বদলাবে? আবু সাইদ শুনেছিলেন, তবুও তিনি থামেননি। দুই হাত প্রসারিত করে সামনে এগিয়ে গিয়েছিলেন। ফেব্রুয়ারি ২০২৬ তেমনই এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের নির্বাচন দেখতে যাচ্ছে। সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর এই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত প্রায় ১২,৭৭,০০,০০০ ভোটার। প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন প্রায় ১৫ লক্ষ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যারা ৫ অগস্টের পর রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন। এবারের ভোটারদের সিংহভাগ তরুণ। তাদের মনে রয়েছে জুলাইয়ের রক্তের স্মৃতি, ১৭ বছরের দুঃশাসনের ক্ষোভ এবং ৫৪ বছরের না পাওয়ার দীর্ঘ আক্ষেপ। তাই এবারের নির্বাচন শুধু সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের নয়, এটি ইনসাফ, কাঠামোগত সংস্কার এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের নির্বাচন। এই নির্বাচনের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সাংবিধানিক গণভোট। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, পুরনো রাজনৈতিক মডেল কার্যত বাতিল হয়ে গেছে। ৫ অগস্টের পর থেকেই নতুন দিনের নতুন রাজনৈতিক মডেল নিয়ে আলোচনা শুরু হয়। ওসমান হাদির মতো বিপ্লবী চরিত্র এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ বাংলাদেশি রাজনৈতিক চেতনায় এক ধরনের প্যারাডাইম শিফট ঘটিয়েছে। মানুষ এখন আর আগের মতো রাজনীতি দেখতে রাজি নয়। এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রায় সব দলের ইশতেহারেই জুলাই সংস্কার, ইনসাফ, কর্মসংস্থান ও উন্নয়ন শব্দগুলো গুরুত্ব পেয়েছে। কিন্তু প্রশ্ন হল, এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত? জুলাই অভ্যুত্থানের তরুণদের অংশগ্রহণে গঠিত এনসিপি-এর ইশতেহারে কিছু নতুন এবং আকর্ষণীয় ধারণা রয়েছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, রিভার্স ব্রেন ড্রেন, সামাজিক আবাসন কিংবা হিসাব দাও পোর্টালের মতো প্রস্তাব শিক্ষিত তরুণদের দৃষ্টি আকর্ষণ করে। তবে এনসিপি যেহেতু এককভাবে নির্বাচন করছে না এবং সরকার গঠনের বাস্তব সম্ভাবনা নেই, তাই তাদের ইশতেহারের বাস্তবায়ন নিয়ে সংশয় থেকেই যায়। তাছাড়া অর্থনীতি, কৃষি ও গ্রামীণ উন্নয়নের মতো মৌলিক বিষয়গুলো তাদের ইশতেহারে অনুপস্থিত। শক্তিশালী সামরিক, বেসামরিক, আমলাতান্ত্রিক অলিগার্কির বাস্তবতায় এসব সংস্কার বাস্তবায়ন এককভাবে প্রায় অসম্ভব। অন্যদিকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে শক্তিশালী হয়ে ওঠা জামায়াতে ইসলামী তাদের ইশতেহারে বাংলাদেশকে দ্রুত একটি ওয়েলফেয়ার স্টেটে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। শিক্ষা খাতে জিডিপির ৬% বরাদ্দ, স্বাস্থ্য খাতে বাজেট ৩ গুণ বৃদ্ধি, বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা, ঋণ ও অবকাঠামোগত বিপ্লব সব মিলিয়ে ইশতেহারটি অত্যন্ত উচ্চাভিলাষী। কিন্তু বাস্তবতা হল, এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তার কোনো সুস্পষ্ট উৎস বা পরিকল্পনা ইশতেহারে নেই। শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রস্তাবিত বরাদ্দ বাস্তবায়ন করতে গেলে কয়েক লাখ কোটি টাকার অতিরিক্ত ব্যয় হবে। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও ব্যয় হবে কয়েকটি পদ্মা সেতু নির্মাণের সমপরিমাণ। আয়ের দিকটি পরিষ্কার না করে এ ধরনের প্রতিশ্রুতি বাস্তবতার চেয়ে স্লোগান নির্ভর বলেই প্রতীয়মান হয়। বিএনপির ইশতেহার তুলনামূলকভাবে সবচেয়ে বিস্তৃত। এতে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার থেকে শুরু করে অর্থনীতি, কৃষি, পরিবেশ ও সামাজিক সুরক্ষা সব বিষয় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য জনসমর্থন আদায়ে কার্যকর হলেও বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রয়েছে। ফ্যামিলি কার্ড চালু করতে গেলে প্রতি বছর ১ লক্ষ কোটি টাকার বেশি ব্যয় হবে, যা সামাজিক সুরক্ষা খাতের পুরো বাজেটের সমান। কৃষি কার্ড, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দ সব মিলিয়ে ব্যয়ের চাপ বিপুল।
তাছাড়া তৃণমূল পর্যায়ে দলীয় শৃঙ্খলার অভাব, প্রশাসনিক সক্ষমতার দুর্বলতা এবং উচ্চাভিলাষী প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা এসব পরিকল্পনাকে অনিশ্চিত করে তোলে। উপরন্তু সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলোতেও কিছু অস্পষ্টতা ও ফাঁক-ফোকর রয়ে গেছে। স্টেট ক্যাপাসিটি থিওরি অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য ৩টি সক্ষমতা অপরিহার্য: এক্সট্র্যাকটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ ও লিগ্যাল ক্যাপাসিটি। কিন্তু দুঃখজনকভাবে কোনো দলের ইশতেহারেই এই সক্ষমতাগুলো শক্তিশালী করার সুস্পষ্ট রূপরেখা নেই, বরং ব্যয়বহুল প্রতিশ্রুতি দিয়ে জনমতকে নিজেদের পক্ষে নেওয়ার প্রবণতাই বেশি দেখা যায়। গ্রামসির ভাষায় বললে এসব ইশতেহার মূলত কিছু মেটেরিয়াল প্রমিস, যার মাধ্যমে রাজনৈতিক হেজেমনি প্রতিষ্ঠাই মুখ্য উদ্দেশ্য। তাই এবারের নির্বাচন প্রতিশ্রুতির তালিকার প্রতিযোগিতা নয়, এটি জনগণের পরিবর্তিত মনস্তত্ত্ব, রাষ্ট্রের সক্ষমতা এবং রাজনৈতিক সদিচ্ছা যাচাইয়ের নির্বাচন। যে দল এই বাস্তবতাকে সবচেয়ে গভীরভাবে বুঝতে পারবে, ইতিহাসের রায়ও শেষ পর্যন্ত তার পক্ষেই যাবে।